আচ্ছা, এমন একটা জায়গার কথা যদি বলি, যার গল্পটা শুধু চোখে দেখার মধ্যেই শেষ হয়ে যায় না, বরং যার মাটির গভীরে লুকিয়ে আছে বিশাল এক ইতিহাস। আজকে আমরা বাংলাদেশের ফরিদপুর জেলার ঠিক সেই না বলা কথাগুলোই শুনব। এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা, কারণ ফরিদপুর কিন্তু ঠিক এমনই একটা জায়গা যার পড়তে পড়তে রয়েছে নানান বিস্ময়। অবাক হচ্ছেন? হওয়াই স্বাভাবিক। ফতেহাবাদ, ফাতিয়াবাজ, হভেলি মহল, ফতেহাবাদ, এতগুলো নাম, কিন্তু জায়গা একটাই, আজকের ফরিদপুর। এই নামগুলোই যেন এর দীর্ঘ ইতিহাসের এক একটা অধ্যায়। তো চলুন প্রথমেই এই নামের রহস্যটা একটু ভেদ করা যাক। কিভাবে সময়ের সাথে সাথে এর পরিচয়টা বারবার বদলে গেল, আর প্রতিটি নামের আড়ালে কি গল্প লুকিয়ে আছে সেটাই এখন দেখব। আসলে এই নামগুলো তো শুধু নাম না, প্রত্যেকটা নামের পেছনে লুকিয়ে আছে ওই অঞ্চলের বদলে যাওয়া ভূমিকা, ওই সময়ের পরিচয় আর তার গুরুত্ব। এই যে টাইমলাইনটা একটু খেয়াল করে দেখুন। পঞ্চদশ শতকে এর নাম ছিল ফতেহাবাদ, আর তখন এটা ছিল বাংলা সালতানাতের একটা ভীষণ গুরুত্বপূর্ণ টাকশাল শহর। আবার দেখুন, ষোড়শ শতকে পর্তুগিজদের ম্যাপে এর নাম হয়ে গেল ফাতিয়াবাজ। এরপর ঊনবিংশ শতকে এসে সুফি সাধক শাহ ফরিদের সম্মানে এর নাম হলো ফরিদপুর। আর ৭১-এর মুক্তিযুদ্ধেও কিন্তু এর অবদান বিশাল। তো নামের ইতিহাস তো গেল, এবার চলুন ইতিহাসের আরও একটু গভীরে যাই। শুনব সুলতানদের শাসন আর সাধকদের প্রভাবের কথা, যা আজও এই অঞ্চলের বাতাসে মিশে আছে। ফতেহাবাদ নামটা শুনলে এখন হয়তো সাধারণ মনে হয়, কিন্তু তখন এটা ছিল রীতিমতো একটা পাওয়ার হাউস। মানে বাংলা সালতানাত আর মোঘল আমলে পুরো দক্ষিণ পশ্চিম বাংলার অন্যতম প্রধান নগর কেন্দ্র ছিল এটা। আর এই যে ইতিহাসের কথা বলছি, এটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। এর জলজন্ত প্রমাণ আজও দাঁড়িয়ে আছে আমাদের সেই সোনালী অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই যে পাতরাইল মসজিদ, যেটাকে অনেকে মজলিস আউলিয়া মসজিদ নামেও চেনে, এর 10টা গম্বুজ, পোড়ামাটির অসাধারণ সব কারুকাজ, এগুলো দেখলেই বোঝা যায় বাংলা সালতানাতের স্থাপত্যকলা কতটা উন্নত ছিল। ঠিক যেন টাইম মেশিনে করে সেই সময়ে ফিরে যাওয়া। আচ্ছা, ইতিহাস তো অনেক হলো, এবার একটু এখানকার শিল্প সংস্কৃতির দিকে নজর ফেরানো যাক। কেমন? ফরিদপুরের গল্পটা যেন এর কাপড়ের ভাজে ভাজে বোনা আছে। আর সেই অসাধারণ শিল্পটার নাম হলো নকশি কাঁথা। নামটা খুব ইন্টারেস্টিং, তাই না? নকশি মানে তা নকশা, আর কাঁথা মানে পুরনো কাপড় বা ছেঁড়া কাপড়। ভাবুন একবার, সাধারণ ফেলনা জিনিস দিয়ে কি অসাধারণ শিল্প তৈরি হতো। এই শিল্পটা যে শুধু সুন্দরের জন্য ছিল তা নয়, এর সাথে মিশেছিল গভীর আবেগ, দুঃখ, কষ্ট। ফরিদপুরের কৃতি সন্তান আমাদের পল্লীকবি জসিমউদ্দিন তার নকশি কাঁথার মাঠে ঠিক এই কথাটাই বলেছেন, প্রতিটি ফোড়ে যেন বোনা হতো না বলা সব গল্প। আর ফরিদপুরের কাঁথার কিন্তু একটা নিজস্ব স্টাইল আছে। যেমন ধরুন এই পাতার শৃঙ্খল বা উল্টানো মাছের ডিজাইন, এই নকশাগুলোই ফরিদপুরের কাঁথাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। ফরিদপুরের মাটি যে শুধু ইতিহাস বা শিল্প তৈরি করেছে তা কিন্তু নয়, এখান থেকে এমন সব গুণী মানুষ উঠে এসেছেন যারা সারা বিশ্বকে পথ দেখিয়েছেন। চলুন তাদের কথাই শোনা যাক। ভাবা যায়, মাত্র একটা জেলা থেকে আসা মানুষজন বিজ্ঞান, শিল্প, সাহিত্যে দুনিয়া জুড়ে নাম করেছেন। যেমন ফজলুর রহমান খান, তাকে বলা হয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আইনস্টাইন। আজকের দিনের বড় বড় যেসব স্কাই স্ক্র্যাপার আমরা দেখি, তার ডিজাইনের পেছনের অন্যতম কারিগর কিন্তু তিনি। শিল্প সাহিত্যের কথা বললে তো পল্লীকবি জসিমউদ্দিনের নাম আসবেই, যার কথা আমরা একটু আগেই বলছিলাম। আবার দেখুন, সিনেমার জগতে আছেন মৃণাল সেনের মতো কিংবদন্তি, যার কাজ আন্তর্জাতিক মহলে প্রশংসিত। তো অতীত তো হলো, এবার চলুন বর্তমানে ফেরা যাক। আজকের ফরিদপুর কেমন? 2022 সালের সেন্সাস বলছে এখনও প্রায় 21,62,000-এরও বেশি মানুষের বাসে ফরিদপুরে। মানে ইতিহাসকে সাথে নিয়েই এই জেলাটা এখনও পুরোদমে জীবন্ত। আর এখনকার অর্থনীতিতেও ফরিদপুরের ভূমিকা কিন্তু কম না। পাট আর ইলিশ মাছের জন্য তো এর নামটা কাছেই। এছাড়াও এখানে বড় বড় পাটকল, চিনি কল আছে, আর এটা একটা বড় রেলওয়ে জাংশনও বটে। ফতেহাবাদ থেকে ফরিদপুর, সুলতানের আমল থেকে আজকের এই ব্যস্ত সময়, পুরো যাত্রাটা যেন একটা লম্বা নকশি কাঁথার মতোই, যেখানে সময়ের সাথে সাথে নতুন নতুন নকশা যোগ হয়েছে। কিন্তু এখানেই তো শেষ নয়। প্রশ্নটা হলো, এই মুহূর্তে ফরিদপুরের এই কাঁথায় কোন নতুন গল্প বোনা হচ্ছে, কোন আনন্দ, কোন বেদনার ফোর পড়ছে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।